অরিজিনাল আপনার এরকম অরিজিনাল কোনো ভেজাল নাই কইলাম তো 2500 টাকা। লাইনে দাঁড়িয়ে পাম্প থেকে তেল নেওয়া কিংবা টিসিবির ট্রাক থেকে পণ্য কেনা, এই দুটো দৃশ্যই বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত। কিন্তু ৭১-এর অনুসন্ধানে এবার উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য, যেখানে লাইনে দাঁড়িয়ে প্রতিনিয়ত মানুষ কিনছে হেরোইন। ৭১-এর প্রতিবেদক আশিক মাহমুদ তার এক প্রতিবেদনে উঠে নিয়ে এসেছে এমনই এক তথ্য। এই চিত্র রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের। আমাদের স্টুডিওতে আজকে রয়েছে আশিক মাহমুদ, তার সাথে ৭১-এর বিশেষ আয়োজন রিপোর্টার্স ডিটেলসে পুরো ঘটনাটি জানবো, কিভাবে বিক্রি হয় এই মাদক এবং কারা আছে এই চক্রের পেছনে। আশিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। একটু যদি বলতেন যে লাইনে দাঁড়িয়ে তো আমরা অনেক কিছু কিনি, তেল কিনি, চিনি কিনি, চাল কিনি, ডাল কিনি, লাইনে দাঁড়িয়ে মাদক কেনা হচ্ছে, এই খোঁজটা কিভাবে পেলেন? আবার পুরো ঘটনাটা একটু বলেন আমাদের। বিষয়টা যখন আমরাও শুনেছি যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ হেরোইন কিনছে, এই তথ্যটা শোনার পরে আমাদের কাছেও অবিশ্বাস্যই মনে হয়েছে যে আসলে এটা কীভাবে সম্ভব। মাদক বিক্রি হয় গোপনে, মাদক বিক্রি হয় খুবই আড়াল করে, তো এত মানুষ মাদক কেনে, বিষয়টা আমাদের কাছে খুবই আশ্চর্য। তখন আমরা নিজেরাই আসলে মাদকের ক্রেতা সেজে জেনেভা ক্যাম্পে বেশ কয়েকদিন ধরে কাজ করেছি। গোপন ক্যামেরা নিয়ে গিয়ে ভেতরে ঢুকে প্রধান সড়ক দিয়ে তো মাদক মানে হরহামেশা বিক্রি হয়, হাটের মতো বসে যায়, মানে রীতিমতো হাট বসে, এই চিত্র তো দেখেছি। এবং ভেতরে ঢুকে যে চিত্র দেখেছি যে ৭ নম্বর সেক্টরের যে লাইনটি রয়েছে সেই লাইনে দীর্ঘ লাইন, কয়েকশো মানুষের লাইন, কয়েকশো মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। দুই পাশ থেকে দুইজন বিক্রি করছে এবং দুই পাশ থেকে লাইন দিয়েছে, ওই পাশ থেকে একটি লাইন, এই পাশ থেকে একটি লাইন। একদম নিয়ম মানার প্রবণতা, এবং নিয়ম মানতে গিয়েও যেটি কাজটি করতে হচ্ছে মাদক ব্যবসায়ীদেরকে আসলে এই জায়গাটাতে কৌশলী হতে হচ্ছে, কারণ তারাও লোক রেখেছে সিরিয়ালটা যেন ঠিক থাকে এবং মাদক কেনা সিরিয়ালটা যেন ঠিক থাকে। এবং এই যে সরু রাস্তা, একদম ঘিঞ্জি, একদম খুবই ছোট রাস্তা জেনেভা ক্যাম্পের, একজন লোক সিরিয়ালে মাঝখানে দাঁড়িয়ে গেলে আর মানুষ হাঁটাচলা করতে পারে না, তো মানুষও তো যাওয়া আসার রাস্তার প্রয়োজন আছে। যে কারণে মাদক ব্যবসায়ীরাই তারা লাঠি হাতে, একজন হচ্ছে মানে একদম রাস্তার দেয়ালের ঘেঁষে যেন সিরিয়ালটা ঠিক থাকে সেই জন্য লোক রেখেছে। একদম একটা ট্রেনের টিকিট একদম না বের করতে না পারে এবং লাইনটা যেন ঠিক থাকে, এইভাবে করে আসলে মাদক বিক্রি হচ্ছে, দেধারসে বিক্রি হচ্ছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা হচ্ছে, বিক্রি হচ্ছে হেরোইন। আশিক, আপনি কতক্ষণ দাঁড়িয়েছিলেন লাইনে? আমরা ওইখানে লাইনে কয়েকদিন ধরে কাজ করেছি, এবং একটা পর্যায়ে যে আমরা যখন সেখান থেকে তাদের এতটাই কন্ট্রোলে ওই জায়গাটি আর এতটাই ভেতরে জেনেভা ক্যাম্পের, যে কোনোভাবে যদি তারা জানতে পারে যে আমরা সংবাদকর্মী বা আমরা এখানে কোনো কিছু রেকর্ড করছি বা কোনো ক্যামেরা দিয়ে কিছু করছি, তাহলে আসলে জীবনে ফিরে আসা কষ্টকর। সে কারণে আমরা কৌশলী হয়ে ওই এলাকার একজনের বাসায় আমরা আশ্রয় নিয়ে, বাসার জানালা দিয়ে আমরা দেখেছি এবং সেখান থেকে শ্যুট করেছি। আপনার অভিজ্ঞতাটা একটু শুনি, যে আপনি হেরোইন কেনার জন্য লাইনে দাঁড়ালেন, তারপরে কতক্ষণ লাগলো, আপনার আশেপাশে যারা ছিল তারা কি বললেন, এবং যখন কিনতে গেলেন কেমন টাকা পয়সা, এখন রেট কেমন চলছে? আমরা যখন ক্যাম্পের ভেতরে ঢুকেছি, ঢোকার সাথে সাথেই প্রধান ফটক থেকে আমাদেরকে ঘিরে ধরেছে, কি লাগবে। আমরা তো একটু ছদ্মবেশে গিয়েছি, কি পাওয়া যায় মনে হচ্ছে সেখানে এখন বেশি পাওয়া যায়, রাস্তায় আপনি গেলেই পাবেন, যেটি হচ্ছে হেরোইন পাবেন, ইয়াবা পাবেন এবং গাঁজা পাবেন। এই তিনটি হচ্ছে অ্যাভেলেবেল, এবং এটা আপনি যে কোনো কারোর কাছে চাইলেই পাবেন। এই পাশে গাঁজা বিক্রি হচ্ছে, ওই পাশে ইয়াবা বিক্রি হচ্ছে, একটু সামনে ওই পাশে গেলেই হেরোইন বিক্রি হচ্ছে। এবং মানে একদম মানে পুরো জায়গাটি আপনার দেখলে মনে হবে যে এখানে কারণ বাজারে গেলে আমরা যেমন কাঁচা বাজার কিনি, এই পাশে মুরগি, ওই পাশে মাছ, হাঁকডাক শুরু হয়ে গেছে, একদম হাঁকডাক দিয়ে এটা বিক্রি হচ্ছে। এবং আমরা প্রধান ফটক দিয়ে একটু ঢুকে ভিতরে যেতেই আমাদেরকে সবাই ঘিরে ধরছে, কি লাগবে। কেউ বলছে গাঁজা পুরিয়া, কয় পুরিয়া, কেউ বলছে ট্যাবলেট, গোল্ডেন, সোনালি, কোনটা লাগবে, কোন গ্রেডের মাদকের গ্রেড আছে, কোনটা ভালো কোনটা মন্দ, আসল নকলের বিষয় আছে এবং ভালো মন্দের একটা বিষয় আছে। যেটার গ্রেড একটু বেশি ভালো সেটার একটু দাম বেশি, আবার যেটার গ্রেড একটু কম সেটার দাম একটু কম। তো আমরা যখন গিয়েছি, যাওয়ার সাথে সাথেই কয়েকজন আমাদেরকে প্রথমেই ঘিরে ধরেছে যে কি লাগবে।
তো আমরা একটু কৌশলী হয়ে প্রথমে বললাম যে হেরোইন লাগবে। তো উনি আমাদেরকে বললো আমাদের কাছে হেরোইন নেই। একটু সামনে আগে আরও 4-5 জন চলে আসলো, আসার সাথে সাথে আমাদেরকে হেরোইন নিয়ে 4-5 জন ঘিরে দিল, কার কাছ থেকে কিনবো এরকম একটা পরিবেশ। তারা এক একটা সিগারেটের এক একবার খাওয়ার জন্য 200 টাকা করে এক একটা পুড়িয়া তৈরি করছে ছোট ছোট, এবং এখানে হেরোইনের পুড়ে একদম ছোট ছোট করে দেয়, ওটা সিগারেটের ভিতরে দিয়ে গাঁজা যেভাবে করে দেয় দিয়ে ওটা খাওয়ার ব্যবস্থা করে, এবং বলছে যে আপনি যদি খেতে চান তাহলে আমাদের ব্যবস্থা করা আছে, আপনি চাইলে কোনো একটা জায়গায় বসে খেতে পারবেন, কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই, এখানে কোনো অসুবিধা নেই, নিরাপত্তার নিশ্চয়তা তারা দিচ্ছে। এবং আমাকে তারা বারবার বলছে যে এখানে কোনো ভয় নেই, আপনি কোনো টেনশন করবেন না, আপনি চাইলে ভেতরে যে খেতে পারেন। এবং ভিতরে যেয়ে যখন আমরা দেখছি যে সিরিয়াল ধরে মাদক কেনা বেচা চলছে, সামনে 50 জনের মতো সিরিয়াল, ওই পাশে আরও 20 জনের মতো সিরিয়াল, এবং সিরিয়াল ধরে একজন কিনছে বের হয়ে যাচ্ছে। সবচেয়ে বিষয় যেটা এখন যেটা আরও বেশি উদ্বেগের, এই যে অটোরিকশা, এই কেনা বেচাটা হচ্ছে বেশিরভাগই অটোরিকশায় করে লোক আসছে, কিনে অটোরিকশায় করে বের হয়ে চলে যাচ্ছে। এবং ক্যাম্পে যে মাদকটা ঢুকছে, মাদকের বড় একটা অংশ অটোরিকশার ড্রাইভাররা ছদ্মবেশে এই মাদকটা ঢোকাচ্ছে। আমরা এই কাজ করতে গিয়ে ব্যবসায়ী যারা কাজ করে তাদের অনেকের সাথে কথা বলেছি, গোপনে আড়ালে নানানভাবে তাদের সাথে যোগাযোগ করেছি। যে গল্প আমরা শুনেছি যে সীমান্ত থেকে, তাদের তো অনেক বড় নেটওয়ার্ক, সীমান্ত থেকে মাদকটা আসে এবং যারা নিয়ে আসে এরা থার্ড পার্টি, এরা কার মাদক আনছে কাকে দিবে কাউকে চেনে না, এবং তারা মাদকটা কেরানীগঞ্জের আটিবাজারের যে অংশটা আছে, নদীর পাড় ঘেঁষে যে সকল গ্রামগুলো আছে, এই জায়গাগুলোতে এই যে মোহাম্মদপুর এলাকার যে সকল অপরাধী এবং যে সকল মাদক ব্যবসায়ী আছে, জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী, তাদের ওই জায়গায় একটা সবার সেফ হোম আছে, ওইখানে তারা বাসা ভাড়া করে থাকে এবং অপরাধটা তারা এই পাশে এসে করে। আশিক, যদি একটু জিজ্ঞেস করে আপনাকে থামিয়ে দিয়ে, যে হেরোইনের কথা শুনলাম, ইয়াবার কি অবস্থা? ইয়াবাও অ্যাভেলেবেল, আপনি চাইলে মনে করেন যে এরকম কৌটাতে করে যেমন অন্য অন্য জিনিসপত্র বিক্রি হয়, সেরকম করে তারা এরকম কৌটা ভরে ভরে ইয়াবা নিয়ে আপনাকে ভাই কোনটা লাগবে, মানে এত সহজলভ্য, এটা কেউ যদি না দেখে বা স্বচক্ষে না দেখে এটা বিশ্বাস করতে পারবে না যে আপনি মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের যেটা উল্টা পাশে যে গেটটা আছে, ওই গেটটা দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যেতেই আপনি অ্যাভেলেবেল হিরোইন পাবেন, ইয়াবা পাবেন, গাঁজা পাবেন। মানে আপনাকে শুধু হেঁটে এদিক দিয়ে যাবেন, অটো আপনার কাছে পুলিশের কোনো নামগন্ধ নেই। পুলিশের নামগন্ধ যখন পুলিশ আসলে আসে, অভিযান হয় আনুষ্ঠানিকভাবে, যখন অভিযান, পুলিশ তো আসলে ওরা ভিতরে এতটাই সংঘবদ্ধ যে পুলিশ আসলে 2 জন 1 জন 3 জন পুলিশ ভেতরে ঢোকার সাহস করতে পারে না, কারণ আসলে ওরা আসলেই দুর্ধর্ষ। কারণ এই যে মাদক ব্যবসায়ী যারা আছে, আমরা জানি, আমাদের অনুসন্ধান আমরা যেটি পেয়েছি, এখন 10 জন শীর্ষ মাদক ব্যবসায়ী আছে, তারা এই পুরো মাদক এর সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে। জেনেভা ক্যাম্পের 9টি সেক্টর, এবং 9টি সেক্টর আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ হয়। কেউ ইয়াবা সেক্টর নিয়ন্ত্রণ করে, কেউ হেরোইন নিয়ন্ত্রণ করে, কেউ গাঁজা নিয়ন্ত্রণ করে, এবং এই নিয়ন্ত্রণ নিয়েও কিন্তু তাদের মধ্যে দফায় দফায় মারামারি, খুনোখুনির ঘটনা। বুনিয়া সোহেল নামে একজন আছে, আপনি এর আগেও তাকে নিয়ে রিপোর্ট করেছিলেন। বুনিয়া সোহেলকে কিছুদিন আগে স্থানীয় যারা লোকজন তারা গণধোলাই দিয়ে তাকে হাসপাতালে পাঠিয়েছিল, পরবর্তীতে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে এবং পুলিশের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়, এবং বুনিয়া সোহেল এখনও কারাগারে আছে। তবে বুনিয়া সোহেলের পরে আরও যারা আছে, সোয়া সেলিম, পিচ্চি রাজা, দাম্মাক ইরফান, শহীদ মোনা, আরও অনেকেই আছে। তো তারা এলাকায় এখন আধিপত্য বিস্তার করছে, এবং চুয়াদ সেলিম, যার সাথে আসলে বুনিয়া সোহেলের মূল দ্বন্দ্বটা চলে সবসময়, কারণ ক্যাম্পের সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন বুনিয়া সোহেল, আরেকজন চুয়াদ সেলিম, এদিকে পিচ্চি রাজা। তো যেহেতু বুনিয়া সোহেল এখন কারাগারে, বুনিয়া সোহেলের কিছু লোকজন আছে, ফোপলা মুন্না, মনু, তারা সবাই বুনিয়া সোহেলের এই ব্যবসাটা, 7 নম্বর সেক্টরের ব্যবসাটা দেখভাল করে। এখন চুয়াদ সেলিম যেহেতু এলাকায় আছে, চুয়াদ সেলিম বিএনপির যারা রাজনীতি করে তাদের সাথে এখন সখ্যতা তিনি বাড়ানোর চেষ্টা করছেন, কারণ যেহেতু এত বছর আওয়ামী লীগ ছিলেন, আওয়ামী লীগের আমল ছিল, আওয়ামী লীগের আমলে যে সকল মাদক ব্যবসায়ী ছিলেন, বশির মোল্লা ছিলেন আওয়ামী লীগের নেতা, তিনি একাধিক হত্যা মামলার আসামি, তিনি আবার একটা মাদকের স্পট চালান সেখানে। তো এইরকম যারা আছেন, এদের মধ্যে নিজেদের মধ্যে আধিপত্যের দ্বন্দ্বে মারামারি তো নিত্যদিনের কাজ। বুনিয়া সোহেল কারাগারে থাকার কারণে কিছুটা কম আছে এই মারামারি বা এই আধিপত্যটা। ধারণা করছি আমরা যে বুনিয়া সোহেল যদি আবার জামিনে আসে, তাহলে চুয়াদ সেলিম এখন ক্যাম্পে আছে, বাইরে আছে, প্রকাশ্যে ঘোরাঘুরি করছে, আবার আমরা ধারণা করছি প্রাণঘাতী যে সংঘর্ষ সেটা আবার হলেও হতে পারে। এটা আইন শৃঙ্খলা বাহিনীও সন্দেহ করে প্রায় অভিযান চালাচ্ছে। তবে প্রায় সময়ই যে আমরা যে দেখি, বেশ ঢাক ঢোল পিটিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ক্যাম্পে অভিযানে যায়,
তারপরে এমন চিত্র, তার মানে ওইসব অভিযানের কোনো কাজ হয় না। অভিযানটা আসলে ক্যাম্পে যারা আছেন এবং যাদের সাথে কথা বলেছি, অভিযানটা আসলে অনেকটা মানে লোক দেখানো এবং অভিযানের আগেই অভিযানের খবর মাদক ব্যবসায়ীরা পেয়ে যায়। এটা অসাধু যে সকল কর্মকর্তা আছে বা অসাধু যে সকল পুলিশ সদস্যরা আছে, আমরা প্রতিবেদনে দেখিয়েছি একজন পুলিশ সদস্য বলছেন যে তিনি মোহাম্মদপুর থানার সাবেক এসআই ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বুনিয়া সোহেলের সাথে তার মানে সখ্যতা, এত সখ্যতা যে তাদের ভালোবাসা আসলে তাদের কথোপকথন শুনলে মনে হবে যে প্রেমিক প্রেমিকার ভালোবাসা, যে টাকা পয়সা কিছু লাগবে না, আপনার জন্য আমি আছি, কি লাগবে, এটা ভালোবাসা। এবং সে বলছে যে সেনাবাহিনী ছাড়া সে সব কিছু ম্যানেজ করে ফেলতে পারে, তার কোনো ভয় নেই। অভিযান কিভাবে হবে, অভিযান যে পাতানো, তার কথা তো অনেকটা স্পষ্ট হয়েছে। কারণ তিনি বলছেন যে যখন অভিযান হয় অনেক পুলিশ থাকে, সব জায়গায় আমাকে একটু দেখাতে হয়, উত্তেজনা দেখাতে হয়, কিছু করার নেই। এটা কোনো বিষয় না, এটা আপনি এরকম মনে করবেন না। তাতে আসলে বোঝা যায় যে এরকম যদি দু একজন পুলিশ সদস্য মাদক ব্যবসায়ীদের সাথে যদি যোগ সাজস্য থাকে, তাহলে আপনি যতই অভিযান করেন, এই যে শীর্ষ মাদক ব্যবসায়ী বা যারা নিয়ন্ত্রণ করে, যারা মাদক বিক্রি করে ক্যাম্পে, খুচরা বিক্রি করে, তাদেরকে তো আসলে গ্রেপ্তার করা সম্ভব না, তারা তো কেউ থাকে না। এবং যারা গ্রেপ্তার হয় দু একজন, তারা আসলে খুবই মানে একদমই নিম্ন পর্যায়ের, যারা মানে চুনোপুটি বলা চলে, তারা আসলে গ্রেপ্তার হয়। কিন্তু এই যে রাঘব বোয়াল বা যারা রুই কাতলা পর্যায়ের যারা, তারা কিন্তু আসলে গ্রেপ্তার হয় না। যারা কিনতে যায় তারা কেউ কেউ গ্রেপ্তার হয় ভেতর থেকে, কিন্তু আসলে যারা প্রকৃত ব্যবসা করে তাদের আসলে গ্রেপ্তার হওয়ার মানে রেকর্ড খুবই কম। আসলে আমরা শেষ করব, একদম শেষ প্রান্তে চলে এসেছে। এখন যদি আপনাকে বলি যে কি কি কিনলেন এবং দাম সরাসরি যদি বলি রেট কি কি চলছে? আমি সেখানে প্রথমেই কিনেছি 2 পুরিয়া হেরোইন কিনেছি 200-400 টাকা দিয়ে। তার পরবর্তীতে একজন আমাকে সাথে সাথে আরেকজন ঘিরে আসে, ধরলো ভাই আপনার ইয়াবা লাগবে কিনা, ইয়াবা লাগবে না। তো আমিও একটু আগ্রহ করে তাদের সাথে একটু কথোপকথন একটু করার জন্যেই একটু কত রেট একটু বার্গেনিং করার চেষ্টা করলাম যে একটু কমে হয় কিনা। বলে না, এটার 200 টাকার কমে হেরোইন পাওয়া যাবে না, এটা একটি সিগারেটের রেট করা। আর যিনি ইয়াবা নিয়ে আসলেন 1 প্যাকেট ইয়াবা তার কাছে, সে আমাকে বললো যে ভাই এটা কত? বললাম যে কত করে? বলে যে 250 টাকা। 250 টাকা নেওয়া, 200 করে 250 টাকা পিস, 250 টাকা পিস। তো এটা বললো যে আমি 200 করে দেওয়া যায় কিনা। তো সে কোনোভাবেই রাজি হলো না। সর্বশেষ তার কাছ থেকে আমি ইয়াবা 2 পিস ইয়াবা নিলাম, সেটা 450 টাকা দিয়ে। এর পরবর্তীতে একটু সামনে এগিয়ে গিয়েই হচ্ছে দেখলাম গাজার, মোটামুটি গাজার একটা হাট, তো তারাও হাট ডাক করছে। তো আমি তাদের কাছ থেকেও 50 টাকা পুরিয়া, এক পুরিয়া 50 টাকা, 2 পুরিয়া 2 নিলাম। তো মোটামুটি এই হচ্ছে রেট এখন। তো সেটা কিনে নিয়ে আসলাম এবং পরে আমরা এটা শ্যুট করেছি। তো আসলে আমরা যখন মাস্ক পরে ভিতরে গিয়েছি, তখন কেউ কেউ আমাদেরকে সন্দেহ করেছে, অনেকেই বলেছে যে এই কে মাস্ক পরে ঘুরতেছে। এসে পরে আমি আবার একটু ক্যাজুয়াল হওয়ার জন্যই মাস্কটা খুলে একটা দোকান থেকে চা খেলাম, যে এই চা দাও। আর আমি রেগুলার আসি, কি সমস্যা? আর একজন এসে আমার সাথে গল্প করতেছে, কোনো আসবেন, কোনো সমস্যা নেই, ফোন নম্বর নিয়ে যান, প্রয়োজনে আমাকে কল দেবেন, এখানে সকল কিছু নিয়ন্ত্রণ আমি। ওর হাতে এতগুলা, মানে মানুষ হাতে বড়ই যেমন কুড়াই নিয়ে যায়, ঠিক এতগুলা গাজার হচ্ছে হাতে নিয়ে ঘুরতেছে এবং আবার হাতে নিয়ে আমার সাথে গল্প করতেছে যে লাগবে আমাকে ফোন টোন দিয়ে নাম্বার নিয়ে যান, এই যে চার দোকানে ভাই, মানে ফোন দিলে খুব যদি মানে পরিচিত কাস্টমার হয়, যে রেগুলার কাস্টমার এবং খুব বিশ্বস্ত, তাহলে তারা হোম ডেলিভারি এবং বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। এবং পরে আমি ওদের সাথে চা খেলাম, আমি অফার করলাম যে চা খাবেন কিনা। আমি দেখছি যে হাট চলছে এবং চা খেলো না, আমি চা খেয়ে তারপরে বের হয়ে আসলাম। কারণ কিছুটা তো ঝুঁকি থাকেই, কারণ যদি ওরা জানতে পারে যা আমার কাছে যে ক্যামেরাটা ছিল, অনেকেই তাকাচ্ছে বা বোঝার চেষ্টা করতেছে যে কি এই লোকটা, হঠাৎ বিষয়টা কি, যে এতক্ষণ সময় নিচ্ছে এখানে। তো যে কারণে আমরা যতটুকু পেরেছি সতর্ক অবস্থায় থেকে আসলে এই মাদক কিনে বের হতে পেরেছি, এটা হচ্ছে আমাদের সফলতা। অনেক ধন্যবাদ আশিক। আমরা আশা করব আপনি যে সকল মাদক কিনে নিয়ে এসেছেন সে সকল মাদক আপনি সেবন করবেন না, দ্রুতই সেগুলো ফেলে দিবেন। দর্শক শুনছিলেন ৭১-এর সহকর্মী, আমাদের সহকর্মী আশিক মাহমুদের কথা, আশিক মাহমুদের নিজের কথা, সরজমিন যে অনুসন্ধান, সে অনুসন্ধানের কথা। আমরা জেনেভা ক্যাম্পের যে মাদকের রমরমা ব্যবসা, সেই রমরমা ব্যবসার বিষয়ে প্রচুর রিপোর্ট দেখেছি, প্রচুর পরিমাণে অভিযানের কথা শুনেছি, আমরা নিজেরা কভার করেছি, কিন্তু কোনোটাতেই যে কোনো লাভ হচ্ছে না তার মূল চিত্র কিন্তু ফুটে এসেছে এই আশিক মাহমুদের প্রতিবেদনে। আমরা আশা করব অন্ততপক্ষে এবার
এই চিত্র পরিবর্তন হবে এবং একই সাথে বাংলাদেশ মাদকমুক্ত হবে। পরবর্তীতে রিপোর্টার্স ডিটেলসের অন্য কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।